নাহা এক প্রকার টেনেই বের করে নিয়ে গেল তিহুকে। ঘড়ির কাঁটা রাত 12:30 এসে থেমেছে। রুমের সামনে এসে থামলো তিহুর চঞ্চল পা জোড়া। স্তব্ধ হলো নুপুরের রিনিঝিনির শব্দ। আলতো স্পর্শে ভাজানো দরজাটা খুলল সে। দরজার দাঁড়ালে থাকা রুমের ডিম লাইটের নিয়ন আলোয় ডাগর চক্ষুদায় সামান্য সন্ধিয়ান হলো। এতক্ষণ তো সে নাহার রুমে ছিল, তাহলে রুমে কি নীল এসেছে? কিন্তু কেউ তো তাকে ডাকলো না। পরক্ষণেই তার মনে পড়লো তারা সবাই রুমের দরজা দিয়ে রুমটাকে পুরো সিনেমা হল করে বসেছিল, কারো ঢোকাও নিষিদ্ধ ছিল। ভাবতে ভাবতে এসে রুমের লাইট জ্বালালো তিহু। এক ঝলক সোফায় তাকালো। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো ঘুমন্ত নীলের নিষ্পাপ মুখশ্রী। হঠাৎ তীব্রলায় ঘুমন্ত চোখ দুটো খিচে রেখেছে সে। তিহু আনমনে মুচকি হাসলো। পরক্ষণেই মুখ বাঁকালো। এই লোকটার জন্যই তো যত জ্বালা তিহুর, অথচ তিহুকে রেখে দিব্যি ঘুমাচ্ছে সে। আর সারাদিন কোনো খোঁজ খবর ছিল না তার। তিহুকে হাজার প্রশ্নের সম্মুখীন করে নিজের দিদারসে নিজ কাজে লিপ্ত ছিল। তিহু অবশ্য দুপুরে একবার কল করেছিল সে খেয়েছে কিনা জানার জন্য। সে না খেলে তো আবার তিহু খেতে পারবে না। জ্বালার শেষ আছে। সে ভালো লাগলে খাবে, না লাগলে খাবে না। তাতে এই লোকের খাওয়া না খাওয়া দিয়ে কি যায় আসে। বিরক্তি। ভাবতে ভাবতেই তিহু চোখ যায় নিচে পড়ে থাকা কুশনটির দিকে। নীলের ডান পাশ থেকে পড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে সে। তিহু কিছু একটা ভেবে সেটা তুলে যথাস্থানে রাখার জন্য পা বাড়ালো। বোকা সে খেয়ালই করলো না নিচে এই তরল জাতীয় কিছু পড়ে স্থানটাকে পিচ্ছিল করে তুলেছে। দুপা বাড়াতেই অসাবধানবশত তীব্র বেগে আচার খেলো সে। তবে পরবর্তী অভিজ্ঞতা আরও বেশি করুন। আচার খেয়ে পড়বে তো পড়বে, ঠিক গিয়ে নীলের প্রশস্ত বক্ষদেশের মধ্যেখানে গিয়ে পড়েছে। মাথাটা ঠেকেছে নীলের খোঁচা খোঁচা দাড়ি আবৃত তীক্ষ্ণ জলাইনের চিবুক টানেছে। এদিকে নিজের উপর ক্ষীণ তবে সামর্থ্য কিছু হঠাৎ বর্ষণে তড়িৎ বেগে চোখ খুলল নীল। রুমের প্রচণ্ড আলোক রশ্মিতে চোখ দুটো বুজে আসলো। সমস্ত শক্তি দিয়ে সেটি খুলল নীল। পরক্ষণে নিচে তাকাতে গিয়ে তার চিবুকটা বিঁধল এক সুরভিত নরম কেশগুচ্ছের মাঝে। সে বুঝল আর বেপরোয়া উড়নচণ্ডী বউটা বর্তমানে তার বক্ষদেশে অবস্থান করছে। সামান্য মুচকি হাসল সে। পরক্ষণেই গম্ভীর কণ্ঠে বলল, আছাড় খেয়ে পড়ার জন্য কি সবসময় আমাকেই খুঁজে পাও? তার কথায় ধীরে ধীরে মাথাটা তুলল তিহু। চোখ পিটপিট করে তাকালো নীলের পানে। এতে নীল বেশ বিরক্ত হলো। বিরক্তির কারণ হিসেবে তিহু মনে মনে নিজের এমন হঠাৎ আছাড় খাওয়াকে দায়ী করলেও নীল আদতে বিরক্ত হয়েছে তার এমন মাথা তোলে। এতক্ষণ বেশ তার কেশরাজিতে মুখ ডুবিয়ে সেই মিষ্টি সুবাস অনুভব করছিল সে। তবে তিহু হুট করে মাথা তোলায় অনুভূতিতে জল ঢাললো নীলে। ভুরু কুচকে তাকালো। তিহু শোধানো কণ্ঠে বলল, সরি, আসলে আমি বুঝতে পারিনি যে এখানটা এমন পিচ্ছিল হয়ে আছে। বলে সে উঠতে যেতেই অসতর্ক পদক্ষেপে সদ্য উত্থিত চরণদ্বয় ফের একই ভঙ্গিমায় দুলে উঠল। উদ্ভট আকর্ষণে ফের নীলের প্রশস্ত বক্ষের উপর ধরাস করে পড়ল। তবে অনাকাঙ্ক্ষিত একেবারে অপ্রত্যাশিতভাবে এবার মুখের উপর মুখ মিলিত হলো ওষ্ঠতায়। ঘটনার আকস্মিকতায় নীল কিংকর্তব্য বিমর ভীতি লজ্জার মিশ্রণে বড় বড় হয়ে গেল তিহুর ডাগর চক্ষুদায়। রুমের দরজাটা খোলাই ছিল। তিহু না খেয়েই রুমে চলে এসেছে। তাই নাহা একটা প্লেটে খাবার সাজিয়ে তার জন্য আনছিল। হঠাৎ রুমের সামনে আসতে এমন অপ্রত্যাশিত দৃশ্যে চোখ বড় বড় হলো তার। কিঞ্চিত হা হয়ে গেল গোলাপি অধর। সামান্য শব্দ বেরিয়ে আসলো সেখান থেকে। যদিও ততক্ষণে তিহু নিজের ঠোঁট নীলের ঠোঁটের উপর থেকে সরিয়ে নিয়েছে। তো এখনো নীলের উপরে ঠিক সেভাবেই উপর হয়ে পড়ে আছে সে। নাহারের কণ্ঠে হচকিত হয়ে বিস্ফোরিত নয়নে তাকালো দুজনে। নীল দ্রুত উঠে বসলো। তিহু এক প্রকার ছিটকে সরে আসলো। বেপরোয়া গতিতে ছুটে এসে নাহার পেছনে দাঁড়িয়ে বলল, তো তুমি? নাহা পেছনে না তাকিয়ে বলল, আসলে তুমি তো কিছু খাওনি, এজন্যই খাবার দিতে এসেছিলাম। আমি খাবো না, তুমি বরং নিয়ে যাও। তখন তো কত কিছু খেলাম, চিপস আর পপকর্নের ঢেকুর এখনো উঠছে। আচ্ছা। কোনো মতে জবাবটা দিয়ে চটজলদি পায় সেখান থেকে এক প্রকার দৌড়ে পালালো নাহা। সে দৃষ্টির আড়ালে যেতে দ্রুত রুমে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল তিহু। স্বস্তির নিঃশ্বাস ফেলে একবার পেছনে ঘুরে তাকালো। নীল সবে ফোনটা খুলে কিছু একটা স্কল করছে। তিহু কোনো কথা না বলে বিছানায় গিয়ে যেই না লাইট নিভাতে যাবে তখনই নীল বাধা দিয়ে বলল, লাইট অফ করবে না একদম। কেন? তিহুর কণ্ঠে বিস্ময়। ঘুম আসছে না আমার। আপনার ঘুম না আসলে আমি কি করব? যা ইচ্ছে করো, কিন্তু লাইট নেভানো যাবে না। আরে আজব লোক তো, বলছি তো আমার ঘুম আসছে। ঘড়ির কাঁটায় কয়টা বাজে দেখেছেন? ওকে, অ্যাজ ইউ উইশ। তুমি লাইট নেভাও, আমি বাইরে যাচ্ছি। জাহান্নামে যান, তাতে আমার কি? ফিসফিস করে বলল তিহু। তবে তার ফিসফিসানিও যেন শুনে ফেলল নীল। তেমনি ভঙ্গিমাই বলল, সুইমিং পুলের অধিবাসীদের কথা মনে আছে নিশ্চয়ই? ভয় দেখাচ্ছেন? না, তোমার সমগোত্রীয়দের কথা মনে করিয়ে দিচ্ছি। মানে আপনি কি আমাকে ভূত বললেন? না না, একদম না।
আমি ভূত হতে যাব কেন? তুমি তো পেতনি, ওই শেওড়া গাছে ঝুলে থাকা পেতনি। তিহু এবার তেড়ে আসলো যেন। ইউ, আমি পেতনি হলে আপনি মামদো মেছো ভূত কোথাকার। সে সামান্য এগিয়ে আসতে নীল হাতে থাকা রিমোটটা দিয়ে রুমের সমস্ত আলো নিভিয়ে দিল। কুটিলাক অন্ধকারে পরিণত হলো সমগ্র রুম। ভয়ে কম্পিত হলো তিহুর ক্ষীণ কায়া। দ্রুত দৌড়ে এসে চাপড়ে ধরল নীলকে। নীল পাশে থাকা লাইট অন করে মৃদু হলদেটে আলোয় তিহুর ভীত মুখশ্রী দেখে বাঁকা হেসে বলল, শেষমেশ ভয় পেয়ে সেই মামদো মেছো ভূতের কাছেই আসলে। তিহু কিছুটা লজ্জা পেল, মুখে সেটা প্রকাশ না করে বলল, আপনি সিগারেট খেয়েছেন না? এই জন্যই তো বলি লাইটার কেন কাছে। লাইটার থাকলেই সিগারেট খাওয়া হয়ে যায়? তাছাড়া লাইটার আর কোনো কাজে লাগে? পেতনি তাড়াতেও কিন্তু মানুষ আগুন ব্যবহার করে, আর আগুন জ্বালাতে লাইটার। বাজে কথা বাদ দিন আর রুমের লাইট জ্বালান। যদি না জ্বালাই? তাহলে কিন্তু আমি সারা রাত এখানে এভাবে বসে থাকবো। নো প্রবলেম, থাকো বসে। ঘুমোতে দিব না কিন্তু আপনাকে। শুধু এক রাত কেন, তুমি পাশে থাকলে জীবনের প্রতিটা রাত নির্ঘুম কাটাতে প্রস্তুত আছি। দেখুন আমার ঘুম আসছে। তো ঘুমাও, কে বারণ করেছে? তিহু খুঁতখুঁতে কেঁদে বলল। লাইট জ্বালান, নইলে কামড়ে দিব কিন্তু। নীল তিহুর এমন বাচ্চা বাচ্চা হুমকিতে প্রসারিত হেসে বলল, সমস্যা নেই, লাভ বাইট বলে চালিয়ে নিব। ধুর কচু, কি বলি আর কি আনসার দেয়। যেমন প্রশ্ন তেমন আনসার। আরে ধ্যাত। আকাশের সূর্যটা আজ নিজের সর্বোচ্চ তেজে বিরাজমান। ভোরবেলাতেই তার প্রখর খরতাপে কিছুটা অতিষ্ঠ জনজীবন। সূর্যের দাপটে রৌদ্ররেখায় চারপাশ উজ্জ্বল হয়ে উঠেছে। সেই রৌদ্রকিরণের কিছুটা জানালার ফাঁক ফোকর দিয়ে এসে তিহুর মুখের উপর খেলা করছে। দুষ্টু সেই রৌদ্রের আলতো স্পর্শে পিটপিট করে চোখ মেলল তিহু। বর্তমান অবস্থানটা বুঝতে মুহূর্ত কয়েক সময় নিল মস্তিষ্কটা। তবে বোঝার সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে উঠে বসল সে। পাশে শটান হয়ে শুয়ে আছে নীল। তাকে দেখে মুখ বাঁকালো তিহু। মূলত কাল রাতে এই বজ্জাত লোককে হাজার বলে রুমের আলো জ্বালাতে পারেনি তিহু। সারা রাত ভীত হয়ে বসে থাকতে থাকতে কখন যে এখানেই ঘুমিয়ে পড়েছে আল্লাহ মালুম জানে। ঘুমান্ত নীলকে ধাক্কা মেরে সরিয়ে তিহু চিবিয়ে চিবিয়ে বলল, বজ্জাত বেটা, শুধু একবার সুযোগ পাই হাড়ে হাড়ে বুঝিয়ে দিব এই তিহু কি জিনিস। বলেই সেখান থেকে উঠে গেল তিহু। তার ধাক্কায় নীল কিঞ্চিত পরিমাণ সরেছে, তবে পাতলা ঘুমটা ভেঙে গেছে মুহূর্তেই। ঘুম ঘুম চোখে সে চেয়ে আছে তিহুর ধূপধাপ শব্দ ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে চলা রাগনিত দেহ বয়বের দিকে। তন্ডাচ্ছন্নতার মাঝেই আনমনে মুস্কি হাসল সে। ফ্রেশ হয়ে বেরিয়ে তিহু দেখতে পাই নীল বিশাল জানালাটার সামনে দাঁড়িয়ে আছে। অত্যাধুনিক জানালাটার পর্দা ভেদিয়ে রুমে প্রবেশ করছে উজ্জ্বল রৌদ্র কিরণ। নীল সম্ভবত পাশের ওয়াশরুম থেকেই ফ্রেশ হয়ে এসেছে। তিহু সেদিকে তাকিয়ে ভুরু ঘোটালো পরোয়াহীন ভঙ্গিমায়। ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। দীঘাল চড়া সেই আয়নায় এক ঝলক নিজের প্রতিকৃতির পানে চাইল। পরক্ষণে গলার ধারে দৃষ্টি যেতেই চঞ্চল চক্ষু স্থবির হলো তার। কেমন লালচে কালচে দাগ করে আছে জায়গাটা। তিহু বুঝলো না হুট করে জায়গাটা হলোটা কি। কাল অব্দি তো সব ঠিক ছিল। সে বারংবার জায়গাটায় হাত ঘষছিল। নীল ভুরুকুচকে তাকালো। আয়নার মাঝে দৃষ্টি নিবদ্ধ রাখা তিহুর সামনে স্পষ্ট দৃশ্যমান হলো তা। নীল তার পাশ কাটিয়েই যাচ্ছিল। তাকে এমন গলা ঘষতে দেখে বলল, এভাবে ঘষলে এবার চামড়াটাও ছিঁড়ে হাতে চলে আসবে। তিহু হাতে থামালো না। পানি লাগা দরুণ বৃষ্টিভাবে জ্বলছে স্থানটা। বিরক্ত কণ্ঠে বলল, আপনার কি? নীল ততক্ষণে হাতে মলম জাতীয় কিছু নিয়ে এসে দাঁড়িয়েছে। আয়না তার প্রতিচ্ছবি দেখেই ঘুরে তাকালো তিহু। সামান্য ঘুরু কুচকালেও তার তোয়াক্কা না করে নীল মলমটা তিহুর গলা সে লালচে দাগগুলোর উপর আলতো স্পর্শে অতি সন্তর্পণে লাগিয়ে দিতে শুরু করলো। অপ্রত্যাশিত কাণ্ডে তিহু একদম চমকে উঠল। তার চঞ্চল চোখ দুটো গোল গোল হয়ে উঠল। বিস্ময়ে স্থির হয়ে রইল। হঠাৎ নীলের এমন স্পর্শে তিহুর শ্বাস প্রশ্বাস যেন কেমন আটকে এলো। মেরুদণ্ড বেয়ে নামলো শীতল শিহরণের ঝাঁক। সেই শিহরণ ছড়ালো দেহের প্রতিটি লোমকূপে। সামান্য কেঁপে উঠল সে। নীল সামান্য বাঁকা হাসলে তার এমন অবস্থায় প্রলেপটা আলতো হাতে লাগানো শেষে নীল একবার তিহুর দিকে তাকালো। বেচারি এখনো চোখ মুখ খিচে রেখেছে। নীল তার আরক্ত মুখশ্রীতে তাকিয়ে খানিক মুচকি হাসল। অতঃপর সামনে ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল, You are too much idiot, you know? তার এমন কণ্ঠে চোখ মেলে তাকালো তিহু। কিছু বলতে যাওয়ার আগেই দেখতে পেল হেলে দুলে তবে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করছে নীল। ঘড়ির কাঁটায় সকাল 8টা বেজে 30 মিনিট। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে তিহু।
রেডি হওয়া প্রায় সম্পন্ন, এখন শুধুমাত্র চুলগুলো বেনুনি করা বাকি। সুদর্ঘ সেই কেশরাজের সবে হাতে থাকা চিরুনি দিয়ে আলতো আঁচড় কেটেছে সে। তখনই খাবার হাতে রুমে প্রবেশ করলেন মির্জা সূচনা। ব্যতিব্যস্ত হয়ে পড়ল তিহু। দ্রুত বিছানা থেকে উঠতে যেতেই মির্জা সূচনা তাকে থামিয়ে দিয়ে বললেন, ওঠো না, চুলগুলো আঁচড়িয়ে নাও, টাইম হয়ে যাচ্ছে তো। আম্মু আপনি? মির্জা সূচনা কোনো কথা বললেন না। প্লেটে থাকা ভাতগুলো মেখে সযত্নে তিহুর দিকে হাত বাড়িয়ে তার গালে তুলে দিতে দিতে বললেন, সকাল থেকে তো কিছুটা পেটে পড়েনি, সারাদিন এভাবেই থাকা হবে। আর কোন বিকেলে আসবে, তখন যদি পেটে পড়ে, এভাবে থাকতে তো অসুস্থ হয়ে পড়বে। তিহু খাবারগুলো গ্রহণ করে মুগ্ধ হেসে তাকালো। তার মাতৃত্ব সুলভ মৃদু শাসনে আহ্লাদী কণ্ঠে বলল, আপনি আছেন না আমার আম্মু? মির্জা সূচনা দ্বিতীয় লোকমা মাখতে মাখতে বললেন, এত আর আহ্লাদ দেখাতে হবে না, বুঝি আমি আমাকে কতটা আম্মু হিসাবে মানা হয়। তিহু অবাক দৃষ্টি মেলে তাকালে মির্জা সূচনা দ্বিতীয় লোকমাটা তার গালে তুলে দিতে দিতে বললেন, আম্মুকে কেউ আপনি করে বলে? তিহু এবার নিশ্চিন্ত হাসল। অতঃপর কি ভেবে সে নিজেও প্রশ্ন করে বলল, মেয়েকে কেউ তুমি করে বলে? মির্জা সূচনা অবাক হলেন। তিনি আমার উত্তর কখনোই আশা করেননি। অতঃপর খানিক হাসলেন। তিহু মুগ্ধ দৃষ্টিতে তাকালো তার হাসির পানে। মানুষটা এই বয়সে এসেও কতটা সুন্দরী। এনাকে দেখলে তিহুর ইচ্ছে করে নিজের শ্বশুরকে বাহবা দিয়ে বলতে, আপনার চয়েস আছে আব্বু, জিতছেন। আচ্ছা, এখন থেকে আমি তোকে তুই করে বলবো, এবার হয়েছে? মির্জা সূচনার কথায় ধ্যান ভাঙল তিহুর। মাথা নাড়িয়ে একগাল হেসে বলল, হুম। এবার দ্রুত খেয়ে নে দেখি, এক্ষুনি সময় হয়ে যাবে। তিহু মুচকি হেসে হাত চুলে কার্যত রেখে এক এক করে গ্রহণ করলো। মির্জা সূচনার তুলে দেওয়া প্রতিটি লোকমা হঠাৎই খেতে খেতে কিছু একটা মনে পড়ল তার। দ্রুত কণ্ঠে বলল, আম্মু, জি? আমার একটা রিকোয়েস্ট ছিল। কেমন রিকোয়েস্ট? তিহু কাচামুচু করতে লাগলো। মির্জা সূচনা অভয় দিয়ে বললেন, বল। আমি জাফলংয়ে আমার বান্ধবীকে সাথে করে নিয়ে যেতে চাই। এতে এত ভয়ের কি আছে? অবশ্যই যাবে সে। তুই এক কাজ কর, আজই তাকে আমাদের বাসায় নিয়ে আয়। আমরা যাচ্ছি, কাল সকাল সকাল রওনা দিব। কিন্তু আম্মু, আমি তো মাহাকে কিছু বলিনি এখনো। আর তুমি না বলেছিলে পরশু যাবে? সেটাই জানতাম, তবে বিয়ের ডেট 2 দিন এগিয়ে এসেছে তো। সৌভিক আবার আমেরিকায় ব্যাক করবে, এজন্য আমরা ভাবছি কাল সকাল সকাল রওনা দিব। ও, ভার্সিটি প্রায় কাছাকাছি চলে এসেছে নীলের গাড়ি। এতক্ষণ ধরে তাকে কিছু বলার জন্য বেশ অস্থির হয়েছিল তিহু। নীল সেটা দেখলেও না দেখার ভান করে। দক্ষ হতে ড্রাইভিংয়ে ব্যস্ত। না পেরে তিহু এবার বলেই দিল, আমার একটা কথা ছিল। বলো। ওদিকে কি, আমি এদিকে কথা বলছি, আমার দিকে ফিরুন। তিহুর কণ্ঠে বিরক্তি স্পষ্ট। তার কথায় নীল গাড়ি থামিয়ে চোখের থাকা রোদ চশমাটা খুলে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, বলুন। তার এমন কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেল তিহু। এইভাবে তাকিয়ে আছেন কেন? তো কিভাবে তাকাবো? যেভাবে ইচ্ছা, কিন্তু এভাবে নয়। আমার তো এভাবে তাকাতে ইচ্ছে করছে। আপনি বাজে বকা বন্ধ করবেন? তুমি শুরু করলেই বন্ধ করব। তিহু থামল। কিছুটা ইতস্তত বোধ করে শেষমেশে সাহস করে বলেই দিল, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে করে নিয়ে যেতে চাই কোথায়? জাফলংয়ে। তো যাবে? আমার বেস্ট ফ্রেন্ডের ভেতর কিন্তু একটা ছেলে আছে। নীল এবার কঠোর দৃষ্টিতে তাকালো। তিহু কিছুটা ভরকে গেলেও মুখে সেটা প্রকাশ করলো না। সে কিছু বলতে যাওয়ার আগেই তাকে অবাক করে দিয়ে নীল বলল, রিশাদ নামের ছেলেটা তো? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। বাই দ্য ওয়ে, ছেলেটাকে আমারও ভালো লাগে, তুমি ওকে নিয়ে যেতে পারো। তিহু খুশিতে আত্মহারা হয়ে সিট থেকে উঠে নীলকে এক প্রকার জাপটে ধরতে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলল, থ্যাংক ইউ সো মাচ। তার এত খুশি হওয়ার কারণ নীল বুঝতে না পারলেও তিহু খুব ভালো করেই জানে রিশাদকে না নিয়ে গেলে কতটা সমস্যা হতে পারে। প্রথমত মাহা আর তাকে ছাড়া তিহু কখনো ঢাকার বাইরে যেতে পারবে না। গেলেই বাবা মাকে হাজারটা জবাব দেখা করতে হবে। তাদের দুজনকে নিয়ে গেলে হয়তো বা প্রশ্নের বর্ষণ কিছুটা কম হতে পারে। আর এই সুযোগ না হয় বন্ধুমহল মিলে একটু জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করা হয়ে যাবে। ভার্সিটির সামনে তাকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ হলো চলে গিয়েছে নীল। তিহু অপেক্ষা করছে রিশাদ আর মাহার। দুটো একটারও কোনো খোঁজ নেই। বেশ কিছুক্ষণ পর অবশেষে দেখা মিলল জোড়ামানিকের। বিরক্ত তিহু এগিয়ে গিয়ে বলল, কত সময় লাগে তোদের? লাস্ট মোমেন্টে আসবি নাকি? তার কথায় মাহা হাই তুলে বলল,
আমরা তো বিয়েটা না যে বর বা বউ গুছিয়ে দেবে আর আমরাও চলে আসব। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, তাই না দোস্ত? সে রিশাদের দিকে তাকিয়ে বলল। তার কথায় রিশাদ সম্মতিসূচক মাথা নাড়াতেই তিহু মুখ কুঁচকে বলল। আজে বাজে কথা ছাড়া আর কোনো কথা আছে তোদের? তার কথায় এক লহমায় লুফে নিয়ে রিশাদ বলল। বান্ধবী, হুম আমার সাদা মনে একটা কাদা প্রশ্ন করি। কর। তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? মানে? না মানে, তার কথার মর্ম তিহু না বুঝলেও মাহা ঠিকই বুঝতে পেরেছে। তেতু সজোরে এক চিমটি দিয়ে থামিয়ে দিয়েছে তাকে। রিশাদ মৃদু শব্দ করে মাহার দিকে তাকিয়ে আছে। তিহু বোকা দৃষ্টি মেলে তাকানো মাত্রই মাহা রিশাদের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল। ক্লাসে চল, সময় হয়েছে। রিশাদ ব্যথাপ্রাপ্ত হাত স্থানে হাত ঘষতে ঘষতে এগিয়ে চলল তাদের সাথে। দোস্ত, তোদের না আমার কিছু কথা বলার আছে। ভার্সিটি ক্লাস প্রায় শেষ। লাস্ট ক্লাসটা আর করবে না তারা। ক্যাম্পাসের খোলা মাঠটায় বসে আছে তিনজন। হঠাৎ তিহুর কথায় মাহা আর রিশাদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল। বল। একটা নিউজ আছে, তবে সেটা গুড না ব্যাড জানি না। আগে বল তো। রিশাদের কণ্ঠে তার দিকে তাকালো তিহু, অতঃপর বলল। নেতা সাহেবের বড় মামার বড় ছেলের বিয়ে এই মাসেরই শেষে, তো সবাই চায় আমি সেখানে যাই। তার কথা মাহে বলল। হ্যাঁ, তো যাবি। তার কথা এক প্রকার কেড়ে নিয়ে রিশাদ বলল। শালি গুবলেট, ও কি করে যাবে? আঙ্কেল আন্টি বিশেষত ওর ছোট চাচা যদি জানতে পারে তাহলে তো। তার কথায় মাহা গাছাড়া ভাবে হাইতোলা স্বরে বলল। সেটা আমাদের না জানিয়ে সিনেমাটিক স্টাইলে বিয়ে করার আগে মনে করা উচিত ছিল, ড্রামা কুইন। তার এমন কথায় তিহু রেগে গিয়ে বলল। বাবার কথা বলিস না তো, তুই খুব ভালো করেই জানিস ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মুখের ভাষা ঠিক কর। আর হোক সে অ্যাক্সিডেন্ট, তো এখন আমরা কি করতে পারি? তোরাও আমার সাথে যাবে। তার অকপটে বলা কথাটাই চমকে তাকালো মাহা রিশাদ দুজনেই। তোর মাথা ঠিক আছে? অবশ্য তুই মাহাকে সাথে করে নিয়ে যেতে পারিস। মাথা আমার ঠিকই আছে, আর শুধু মাহানা, তুইও যাচ্ছিস। পাগল তুই, এটা তোর ফ্যামিলির অকেশন না যে আমি যাব। ফ্যামিলির অকেশন না বলেই তো তুই যাবি, কেননা আমি আব্বু আম্মুকে বলবো তোর খালাতো বোনের চাচাতো ভাইয়ের বিয়ে। কানার কানা, আমার কোনো আত্মীয়ের বাড়ি জাফলগে নাই। তিহু এবার বেশ চিন্তায় পড়ল। সে তো ভেবেই রেখেছিল রিশাদের কোনো একটা আত্মীয়র কথা বলে দেবে। এবার কি হবে? তৎক্ষণাৎ মাহা শব্দ করে হেসে বলল। আরে, আমাদের নেতা সাহেবের বউয়ের কি বুদ্ধি! এবার কি হবে বিয়েতে মহিলা? ফাও কথা না বলে বুদ্ধি ভাব কোনো। আপাতত তোমার মাথা ব্ল্যাঙ্ক। আবাল রিশাদ, তুই কথা বলিস না কেন? চিন্তা করার জন্য তো তোরা আছিসই। তিহু তার মাথায় সজোরে একটা গাঁটটা মারল। রিশাদ সেখানে হাত বোলাতে বোলাতে তিহুর দিকে এগিয়ে গিয়ে মারতে গিয়েও থমকালো। একগাল হেসে বলল। না না, তোরে তো এখন আর মারা যাবে না, বিয়েত্তা মহিলা বলে কথা। একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমি মহিলা না। রিশাদ শোধরানোর ভঙ্গিমায় বলল। না না, আমারই ভুল হয়েছে। তুই কেন মহিলা হতে যাবি? তুই তো আরো এক গ্রেড উপরে, মহিলা আক্তার বেটি। এবার ঠিক আছে না? রিশাদের বাচ্চা। বলেই তিহুদার দিকে তেড়ে যেতেই সে দৌড়ে পালিয়ে বলল। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার এখনো বিয়েই হয়নি, তো বাচ্চা আসবে কোন হানতে? দুটো মিলে ক্যাম্পাসের মাঝে এক প্রকার ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। তা দেখে কপাল চাপড়ালো মাহা। ইচ্ছে করছে দুটোকে শূন্যের উপর তুলে পরক্ষণে মাটিতে ফেলে আছাড় মারতে। ভার্সিটি শেষ হতে এখনো মিনিট দশেকের মতো বাকি। রিশাদ কিছুক্ষণ হলো বাসার উদ্দেশ্যে গিয়েছে। বহু কষ্টে তাকে আর মাহাকে যাওয়ার জন্য রাজি করাতে পেরেছে তিহু। রিশাদ কাল সকালে তাদের সাথে জয়েন করবে, আর মাহা আজ তার সাথেই যাবে। বর্তমানে ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা ফুচকার স্টলে দাঁড়িয়ে আছে তারা দুজন। তিহু তখন থেকে বকবক করে চলল নিশ্চুপ মাহা। হৃদযন্ত্রটা দামামা বাঁধাচ্ছে তার। যতবার মনে পড়ছে প্রায় অর্ধ মাসের বেশি সময় ধরে রাফুনের সামনে থাকা লাগবে। তিহু হাজারো কথোপকথনের মাঝে হঠাৎই স্টলের লোকটার দিকে তাকিয়ে বলল। আর কতক্ষণ লাগবে আঙ্কেল? এই তো মা, হয়ে গেছে, আর 5টা মিনিট অপেক্ষা করো। একটু দ্রুত করেন, ভার্সিটি শেষ হওয়ার আগেই যেতে হবে। আচ্ছা। তিহু আবার মাহার দিকে ফিরে বলল। দোস্ত শোন, হয়েছে কি? তার কথা শেষ হওয়ার পূর্বেই অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দল, যারা এতক্ষণ যাবৎ তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছিল, হঠাৎই তাদের মধ্য থেকে লিডার টেপ ছেলেটা তিহুর দিকে ফিরে গিয়ে বলে উঠল। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। একই কলে বেশে কয়েকবার আওড়ালো সে। দৃষ্টিতে এখনো তিহুর দিকে নিবদ্ধ।
পরক্ষণে সিটি মেরে তিহুর দিকে ফিরে বলল, ওই সুন্দরী, তিয়া এতক্ষণ এটারই অপেক্ষা করছিল যেন। এতক্ষণ তো সরাসরি তাদের কিছু বলেনি, তবে যেই না তাকে ডাক দিল অমনি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাঁকা হেসে সে বলল, কিছু বলছিলেন ভাইয়া? ভাইয়া কথাটা বেশ টেনে টেনে বলল তিহু। সঙ্গে সঙ্গে ছেলেটা বুকের বাপাশে হাত দিয়ে ঘষে বলল, আমনে বইল না গো, বুকে বড্ড জ্বালা করে। সরি টু সে ভাইয়া, কিন্তু আপনার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে। এক্ষুনি ডাক্তারের কাছে যান, না হলে আশেপাশের বায়ু দূষিত হবে। তার এমন কথায় বোকা দৃষ্টি মেলে তাকালো ছেলেটা। সে কি বুঝালো আর এই মেয়েটা কি বলল? এদিকে দলের ছেলেগুলো হা হয়ে তাকিয়ে আছে। কখনো তারা মেয়েটার দিকে তাকাচ্ছে তো কখনো তারা নিজেদের লিডারের দিকে। তাদের এমন অবস্থায় সশব্দে হেসে চলেছে মাহা। তিউ ফের বলল, এছাড়াও মনে হয় আপনার চোখে নেবা হয়েছে, নইলে পাকিস্তানি থ্রিপিসকে কেউ ঢাকাইয়া শাড়ি বলে? আমার জানা ছিল না। তার কথার প্রত্যুত্তরে ছেলেটি অর্থাৎ আফান বলল, তুমি কিন্তু জোস, এক্কেরে মনের মতো, ঘরে সাজিয়ে রাখার মতো। তার জবাবে তিহু কিছু বলতে যাওয়ার আগে সে দেখতে পেল আফানের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে নীল। তাকে দেখে চাপা হাসলো তিহু। কোনো কথা না বলে এই লোকের মায়ের খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নীল হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এসে আফানের পেছনে এসে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বলল, আসলেই মেয়েটা জোস। তার কাঁধে কে হাত রেখেছে তা না দেখে আফান বলল, জোস বলে জোস, আমার তো ইচ্ছা করছে আমার রুমে নিয়ে গিয়ে পুতুল হিসেবে সাজিয়ে রাখতে। এমন একটা কথা বলা পুতুল আমিও ডিজার্ভ করি। নীল সামান্য বাঁকা হাসলো। তবে ভুল জায়গায় হাত দেওয়া হয়ে গিয়েছে যে। এটা ইতিমধ্যেই আমার রুম থেকে সজ্জিত রাখা সবচেয়ে দামি পুতুলটি। আফান চমকে তাকালো এমন কথায়। নীলকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে সে বলল, ভাই, আপনি? তার কথাগুলো যেন মুখের মধ্যে আটকে আসলো, আর সেগুলো বের হওয়ার কোনো সুযোগই দিল না নীল। এক ঘুষিতে মাটিতে ফেলে দিল তাকে। প্রথম ঘুষিতেই রক্তাক্ত হলো আফানের ফর্সা মুখশ্রী। তুতলি এসে কিছু বলার আগেই নীল সর্বশক্তিতে তার পেটে লাথি মেরে বলল, শুয়োরের বাচ্চা, তুই জানিস তুই কাকে কি বলেছিস? ওটা ওয়াহাজ খান নীলের সহধর্মিনী, নীল খানের বউ ওটা। বলে একের পর এক ঘুষি দিতে শুরু করলো সে। আশেপাশের ছেলেগুলো ভীত সন্ত্রস্ত হয়ে তাকে থামাতে এসেও পারল না। শেষ পেশ না পেরে তেও ছুটে গেল নীলের কাছে। তবে তার ক্ষীণকার সর্বশক্তি নীল খানের শৈল্পিক সে দেহের কড়ি আঙুলের সমান। নীল প্রায় ছটকা মেরে সরিয়ে দিল তাকে। অথচ পরক্ষণে সম্বিত ফিরে পাওয়ার ন্যায় ছেড়ে দিল আফানকে। দ্রুত এগিয়ে গেল তিহুর কাছে। তাকে তুলে অনুশোচনায় দগ্ধ কণ্ঠে বলল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আসলে আসলে আমার মাথা ঠিক ছিল না। শুনছো নূর, আই এম রিয়েলি সরি। তিহুকে সযত্নে টেনে তুলল সে। নিজের সঙ্গে মিশিয়ে গাড়ির দিকে যেতে যেতে আরেকবার ফিরল আফানের রক্তাক্ত দেহের দিকে। বলল, আজকের মতো বেঁচে গেলি বাস্টার্ড। তবে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নে, যতক্ষণ না পৃথিবীর এই মিষ্টি হওয়া তোর জন্য বৈরী হচ্ছে। গাড়ি চলছে মন্থর গতিতে। নীলের দক্ষ হাত স্টিয়ারিংয়ে কার্যত। তিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। লোকটার রাগের পরিমাণ নিঃসন্দেহে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সম। তবে সে রাগের উদ্গীরণ রেগে থাকা ব্যক্তিটির উপরই নিবদ্ধ। এমন একটা মানুষই তো প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ। সে পুরুষ সর্বোচ্চ ধাপে রেগে থাকা সত্ত্বেও নিজের আপন নারীর কাছে কখনো রাগের প্রতিফলন ঘটায় না। তিহু কেমন হেসে ভুরু কুচকালো। পরক্ষণেই তার মাহার কথা মনে পড়তেই দ্রুত নীলের উদ্দেশ্যে বলল, আপনি তখন আমাকে ওভাবে নিয়ে আসলেন কেন? মাহাকেও তো আনার কথা ছিল না? তার কথার প্রত্যুত্তরে নীল চোখ দুটো সামনের দিকে স্থির রেখেই স্বাভাবিক ভঙ্গিমায় বলল, মাহার আলফিনের সঙ্গে চলে আসবে। ফের নীরবতা। তবে এবার তিহু নিশ্চিন্ত হলো। তাই আর বেশি কথা বাড়ালো না সে। নীল এবার গাড়ির গতি বেশ বাড়ালো। মোড় নিল মহল ভিন্ন অন্যদিকের রাস্তায়। তিহু প্রথমে না বুঝলেও ব্যাপারটা বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গে ভুরু চড়ালো। এদিকে কোথায় যাচ্ছি? তার কথার জবাবে কিছু বলার প্রয়োজন বোধ করলো না নীল। শুধু দক্ষতাপ্রাপ্ত হাত দুটো কার্যত রাখলো স্টিয়ারিংয়ে। শোষ করে এগিয়ে চলল পুরো পরিকল্পিত গন্তব্যটির উদ্দেশ্যে। তিহুরা চলে যাওয়ার পর স্থানটা থমথমে হয়ে আছে। আফানকে ছেলেগুলো ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছে। বেশ লোকজন জড়ো হয়েছিল। তবে তারাও একে একে প্রস্থান করছে। মাহাও ভাবছে বাসায় যাবে। এখানে অহেতুক দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। ভাবতে ভাবতে দুকদম এগোতে তার সামনে এসে থামে একটা বাইক। ইয়ামামা খচিত দামি বাইকটি দেখে সামান্য ভুরু জড়ায় মাহা। এত জায়গা থাকতে তার সামনে কেন এসে বাঁধল। বেগরানো মেজাজে দাঁতে দাঁত পিষে সে বলল, আপনি কি কানা? আমার সামনে এসে বাঁধলেন কেন? আপনি পথ ভুল করেছেন হামালোক।
তার কথার জবাবে মাথা থেকে হেলমেটটা খুলল রাফিন। সেটাকে হাতে রেখে মাহার থেকে ফিরে দুষ্টু হেসে সে বলল, অবশেষে গন্তব্য যদি তুমি হও, সে পথ আমি 1000 বার ভুলে করতে পারি। হুট করে রাফিনকে দেখে আর তার বলা এমন কথায় হচকিত নয়নে তাকালো মাহা। তুমি ইয়েস, ইউ আর ক্রেজি লাভার মাই লাভ। তুমি এখানে কি করছো? তোমাকে নিতে এসেছি। মানে আর কি, চলো তোমাকে নিয়ে পুরো শহর ঘোরাই। মাহা যেন রেগে গেল রাউফিনের কথায়। বিরক্তিতে চসূচক শব্দ করে সেখান থেকে চলে যেতে নিলেই রাউফিন হেলমেটটা কোনো মতে বাইকের উপর রাখলো। অতঃপর এক প্রকার দৌড়ে গিয়ে শক্ত করে ধরল মাহার হাত। মাহা অবাক দৃষ্টিতে পেছনে ঘুরতেই রাউফিন গেয়ে উঠল, হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধার, শুনব না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। গাড়ি এসে থামলো ঢাকার পান্থপথ এলাকায়, কারণ বাজারের কাছে অবস্থিত বিখ্যাত বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। আভিজাত্যে মোড়া সেথায় লক্ষ্যপূর্বক দেহ বিস্ময় জড়িত কণ্ঠে বলল, এখানে কি? তার কথার জবাব দিল না নীল। সানগ্লাসটা চোখে জড়িয়ে নিজের হাতের শক্তপোক্ত বন্ধনে দেহকে আবৃত করে এগিয়ে চলল ভেতরের দিকে। কমপ্লেক্সের ভেতরটা বর্ণনাতীত সুন্দর, অবশ্য সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি করা বলে কথা। বিশেষত্ব তো থাকবেই, তবে নীল কোনো দিকে না তাকিয়ে তাকে নিয়ে সোজা লেভেল 2 এ অবস্থিত একটা হিজাব অ্যান্ড আবায়া বুটিকের সামনে এসে থামল। বাহারি রঙা হেজাব আর আবায়ার স্টোনের উপর প্রতিফলিত উজ্জ্বল আলোক ঝলকানিতে চোখ ধাঁধিয়ে আসছে তিহুর। দৃষ্টিতে বিস্ময় স্পষ্ট তার। অবাক কণ্ঠে সে বলল, এখানে কেন? নীল এবারও নিরুত্তর। তিহু দাঁতে দাঁত পিষে তাকে 4টে কথা শোনাতে যাবে, তার আগে ভেতর থেকে একটা স্টাফ বেরিয়ে এসে বলে, আরে ভাই, আপনি ভিতরে আসেন। লোকটা ব্যস্ত হয়ে পড়ল। দ্রুত ভেতরে থাকা অনেকগুলো স্টাফকে ডেকে জড়ো করে বলল, দ্রুতায় কো কেন? আরে ভাই, আপনি ভিতরে আসেন। বলতে বলতে ছেলেটার নজর যায় নীলের পাশে দাঁড়ানো অসম্ভব সুন্দরী রমণীটির দিকে। উচ্চতায় কাজসম রমণীটি ভুবন মোহিনীর সৌন্দর্যের অধিকারী। অপলক চেয়ে থাকতে ইচ্ছে করে, তবে বহু কষ্টে নিজের এমন বাজে বাসনাকে পা দিয়ে পিষে ছেলেটি গলা খাকারি দিয়ে বলল, ভাই ইনি। নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার চঞ্চল মুখশ্রীতে একগুচ্ছ দুষ্টু কেশরাজে বিনা বাধায় খেলা করছিল। তাদের হয়তো হিংসা হলো নীলের। সামান্য কুচকালো মুখশ্রীতে সে বলল, তোদের ভাবি। সামান্য একটা কথা, তাতে ছেলেটি বিস্ময়ে চূড়ান্ত সীমায়। তার মানে এতক্ষণে ভয়াবহ লোকটার বউকে দেখে ক্রাশ খাচ্ছিল সে। হায় আল্লাহ, নীলখান যদি একবার জানতে পারে তাহলে তো তাকে এখানেই পুঁতে রেখে। শুকনো একটা ঢোক গিলে তীর উদ্দেশ্যে সালাম করল সে। এদিকে নীলের কথায় অবাকের উপর অবাক হয়েছে তিহু। ছেলেটির সালামের জবাব তেমন আশ্চর্যজনিত কণ্ঠেই দিল সে। কিছুক্ষণের মধ্যে বাহারি রকম খাবারের পসরা বসানো হলো সেখানে। সেদিকে লক্ষ্যপাত না করেই নীল বলল, সমস্ত ইউনিক কালেকশন আর লেটেস্ট ভার্সনের হেজাব মডেল দেখাও। কিছুক্ষণের মাঝে সাজানো হলো কয়েকশত রকমের হেজাব। তিহু অবাক দৃষ্টিতে উপেক্ষা করে নীল বলল, দেখো কোনগুলো পছন্দ হয়। আপনার কি মাথা খারাপ? মানে আবার কি? আমাকে কখনো দেখেছেন হিজাব পরতে? আমি হিজাব পরতে পারি না, আর না তো পরতে চাই। আমার এত সুন্দর চুলগুলো কেন আমি ঢেকে রাখবো? কারণ আমি চাই। কিন্তু আমি চাই না। কিন্তু আমি চাই। আপনি চান তো নিজে পরে বসে থাকুন না। নূর, হুম, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি জোরাজোরি না করলে কমই হবে। আমি চেয়েছি মানে এটাই ফাইনাল। দেখুন জনাব, আমি হিজাব পরতে পারি না, আর আমার এত সুন্দর চুলগুলো তো সবাই দেখবে, তাই না? সবাই দেখবে মানে? এবার বেশ রাগে শোনালো নীলের কণ্ঠ। তিহু বোকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? সবাই দেখবে মানে আমি কি ওটা বুঝিয়েছি নাকি? আমি বলতে চাইছি আমি কখনো হিজাব বাঁধিনি, তাহলে এখন কেন? নীল এবার তিহুর দিকে এগিয়ে এলো। তার এমন কাণ্ডে এক কদম পিছালো তিহু, তবে তাকে তোয়াক্কা করলো না নীল। সেও এগিয়ে এসে তিহুর কপালের উপর পড়া একগুচ্ছ চুলগুলো তার কানের পেছনে গুজে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন তুমি অন্য কেউ ছিলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আবদ্ধ আমার দৃঢ় বন্ধনে। তখন তোমাকে দেখার অধিকার সবার থাকলেও এখন সেটা শুধুই আমার। তোমার দেহের প্রতিটা লোমকূপ দেখার অধিকার আমি রাখি, আর আমি ব্যতিক্রম। অন্য কেউ তোমার দিকে তাকালেও তার জান কবজের অধিকারও আমি রাখি। মাইন্ড ইট মিসেস, জান কবজের অধিকারও আমি রাখি। তিহুর বিস্ময়ে যেন দিক হারালো নীলের এমন কথায়। চূড়ান্ত আশ্চর্যজনিত হয়ে সে তাকালো নীলের দিকে।
তার এমন দৃষ্টিতে মুচকি হাসল নীল। তাকে আর কিছু বলতে না দিয়ে স্টাফ ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, লেটেস্ট মডেলের সবগুলো প্যাক করে খানমহলে পৌঁছে দিও। আর এক মুহূর্ত না, তিহুকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলো নীল। বাইক চলছে শহরের প্রশস্ত শহরের বুকে। একই বাইকে বসে থাকলো মাহা আর রাফিনের মাঝে বেশ কয়েক ইঞ্চির দূরত্ব বিদ্যমান। রাফিন একবার তুলে নিয়ে এসেছে তাকে সেখান থেকে, তাই তো থাওয়া মেরে বসে আছে মাহা। হুট করে রাফিন একটা দুষ্টু চাল চাললো। দুষ্টু ছলে বাইকটি একটু জোরে টান দিতে মাহা হুমড়ি খেয়ে তার পিঠের উপর পড়ল। রাফিন সামান্য বাঁকা হাসলো, খেপে গেল মাহা। কেননা সে ভালো করেই জানে এটা রাফিনের দুষ্টুমি বই, অন্য কিছু নয়। রেগে মেগে দাঁতে দাঁত পিষে পড়ল। বাইক থামাও। কেন? তোমার কি পার্সোনালি আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে লাভ লাইন? কিন্তু আশেপাশে তো আমি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখছি না। আচ্ছা বাদো, আমরা বরং বাড়ি গিয়ে সারা রাত গল্প করবো, ঠিক আছে লাভ লাইন? তার কথায় তিতিয়ে উঠল মাহা। তুমি গাড়ি থামাবে কিনা? না, আমি কিন্তু লাফ দিব। লাফালাফি স্বভাবটা এখনো চাইনি। চলন্ত গাড়ি থেকে কিভাবে লাভ দেবেন ম্যাডাম? রাউফিন, অদ্ভুতভাবে এবার বাইকটা থেমে গেল। বুকের মাঝে চলা তুমুল ঝড় তুফান হাত থামিয়ে দিল রাফিনের। হওয়া প্রস্তুত এমন ব্রেকে কিছুটা হেলল মাহা। পরক্ষণেই চটজলদি বাইক থেকে নেমে পড়ল। রাফিন যেন একটা ঘোরের মাঝে আছে। 5 বছর পর প্রিয়তমার মুখে নিজের নাম শুনেছে সে। এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি আর কি হতে পারে? তবে যতক্ষণে সে হুঁশে এসেছে ততক্ষণে মাহা বেশ অনেকটা দূরত্ব অতিক্রম করে ফেলেছে। সজ্ঞানে ফেরার সঙ্গে সঙ্গে রাফিন দ্রুত বাইক থেকে নামলো। মাহার পিছে পিছে দৌড়ে গিয়ে তার ওড়নার আঁচল শক্ত করে ধরল। শক্তপোক্ত বাঁধনে আবদ্ধপূর্বক নিজের দিকে টান দিল মাহাকে। ভারসাম্য হারিয়ে রাফিনের বুকে পড়ার আগেই হাত দিয়ে বাধা প্রদান করলো সে। মাহা খানিক চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল রাউফিন, রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করবে না একদমই, নয়তো আমি তোমার এমন অবস্থা করবো ভাবতেও পারছো না তুমি। বাবা মিস, আপনার মধ্যে এখনো তো দেখি সেই গুন্ডি ভাবটা আছে। বাই দ্য ওয়ে, তোমার মারামারিটাও কিন্তু আমার বেশ লাগতো। অনেক মিস করেছি জানো। বাজে বকা বন্ধ করো, আর ওনা ছাড়ো, না হলে কিন্তু তুমি। তাদের এমন কথোপকথনের মাঝে বেশ কয়েকজন মানুষ তাদের লক্ষ্য করে এগিয়ে আসে। মাঝবয়সী একটি লোক কিছুটা তেড়ে এসে বলে, কি হচ্ছেটা কি এখানে? তুমি ওর ওড়না ধরে আছো কেন? অতঃপর সে আশেপাশে থাকা লোকগুলোর দিকে ফিরে বলে, মেয়েটা এখন কোথাও নিরাপদ নয়, বুঝলেন? লোকগুলো তার কথায় সায় জানিয়ে এগিয়ে আসে। তাদের হাত দেখবে মনে হচ্ছিল রাউফিনকে এখন পারলে সবাই মিলে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে মাহা ভড়কে গেল। রাউফিন খানিক হেসে বলল, আরে আঙ্কেল, বাসায় কি আন্টি নেই নাকি? মানে এত বড় হয়েছেন আর এইটুকু বোঝেন না? পাশ থেকে আরেকটা লোক এগিয়ে এসে বলল, এই ছেলে যে ভারী অসভ্য। তো তুমি একে তো রাস্তার মাঝখানে মেয়েদের হ্যারেস করছো, তার উপর আবার এত বড় একটা লোকের সাথে এভাবে কথা বলছো। আরে আঙ্কেল, আমার কথাটা তো শুনুন। বলো। এটা আমার ওয়াইফ, ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। বলুন তো কি করি? লোকগুলোর সঙ্গে হতভম্ব হয়ে গেল মাহা নিজেও। কত বড় মিথ্যা! এই বেটার উপর গজব পড়ুক আল্লাহ। তবে তৎক্ষণাৎ সে কিছু বলল না। অন্যদিকে লোকজনগুলো নিজেদের মধ্যে কথোপকথন শুরু করলো। ভুল বোঝা লোকটা অনুশোচনার ভঙ্গিমায় বলল, দুঃখিত বাবা, আসলে আমি বুঝতে পারিনি। পাশ থেকে একটা মহিলা মাহাকে টিটকারি করে বলল, এখনকার যুগের মেয়েগুলো হয়েছে বাপু, একটু কিছু হয়ে পারে না স্বামীর সাথে ঝগড়াঝাটি শুরু করে, অথচ আমাদের সময় আমরা কত কিছু সহ্য করেছি। মহিলার কথায় গা পিত্তি চলে উঠল মাহার। এসব গা জ্বালানো মহিলাদের কথা শুনলে মনে হয় ঠাটি একটা থাপ্পড় দিতে। মনে মনে ফিসফিসিয়ে তবে মুখে রাগী হাসির রেখা ফুটিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনারা তো সব কথা মেনে চলতেন, তা এখন এখানে কি করছেন? আপনার হাজবেন্ড বুঝি বাড়ির কাজ ফেলে এখানে এসে অন্যের সমালোচনা করার পারমিশন দিয়েছে আপনাকে? না হলে তো আপনি আবার এখানেও আসতেন না, তাই না? মহিলাটির আগে হিসিয়ে বলল, কি অসভ্য মেয়ে! আপনাদের মতো অতি সভ্য মহিলাদের জন্য আমি একটু বেশি অসভ্য আন্টি, তাই আমাকে জ্ঞান না দিয়ে এখান থেকে সরে গেলে ভালো করবেন। না হলে এই অসভ্যের অসভ্যতার কিছুই আপনি দেখেননি। মহিলাটি এক প্রকার রেগে চলে গেল সেখান থেকে। সে চলে যেতে আরেকজন মহিলা স্নেহপূর্ণ কণ্ঠে বলল, এত রাগ ভালো নয় মা, স্বামীর উপর রাগ করলে আল্লাহ নারাজ হন। মা কিছু বলতে গিয়েও থমকালো। এক ঝলক রাউফিনের দিকে তাকাতেই দেখতে পেল সে ঠোঁট চেপে হাসছে। তা দেখে রাগ সপ্তমে চললেও তৎক্ষণাৎ কিছু বলল না সে। বাধ্য মেয়ের মতো বাইকে উঠে বসলো। রাফিনও খোশ মেজাজে বাইকে স্টার্ট দিল, কিন্তু বোকা সে অনুমানই করতে পারল না তুমুল সাইক্লোনের আগম পূর্বাভাস।
গাড়ি চলছে তো চলছে। ভেতরে বাসা দুটি জিপ নির্বিকার। নীল ভাবলেশীন ভঙ্গিমায় গাড়ি চালাতে ব্যস্ত। হঠাৎই থেমে গেল গাড়িটা। তিহু বাইরে তাকানোর প্রয়োজন বোধ অব্দি করল না, কেন তার বোঝা হয়ে গেছে এই লোককে কোনো কিছু নিষেধ করলেও শুনবে না। হুট করে তার পাশে থাকা দরজাটা খুলতে লাগলেই অবাক ভঙ্গিমায় পাশে তাকালো তিহু। দৃষ্টিগত হলো সুদর্শন পুরুষটিকে, যিনি এখন চোখে সানগ্লাস লাগিয়ে শটান দাঁড়িয়ে আছে তার পাশে। দেখতে অনেকটা ঋত্বিক রোশনের মতো লাগছে। আহ, কি স্টাইল, কি অ্যাটিচিউড, কি ফিটনেস! সাদে কি আর মেয়েরা তার উপর ক্রাশ খায়? ওয়েট দ্য মিনিট, তিহু কি ক্রাশ খেলো? এদিকে তাকে এমন অপলক চেয়ে থাকতে দেখে বুড়ো গুটিয়ে সামান্য বাঁকা হাসলো নীল। তার ধ্যান ছোটানোর জন্য সামান্য খাকারি দিল। সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙল তিহুর। বুঝলাম এতক্ষণ কেমন কাবলার মতো চেয়েছিল। নিজের বোকামির কথা মনে পড়তেই নিজের মাথায় নিজে গাঁটটা দিতে ইচ্ছে করলো তার। অপ্রস্তুত ভঙ্গিমায় দ্রুত গাড়ি থেকে নেমে গন্তব্যহীন রাস্তায় পাড়ি জমালো। নীল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফের দুষ্টু হাসলো। অতপর কিছুটা দ্রুত হেঁটে এগিয়ে গিয়ে তিহুর পাশাপাশি হাঁটতে লাগলো। তাকে দেখে তিহু বলল, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? নীলের মুখে বিদ্যমান দুষ্টু হাসিটা তিহুর পাশাপাশি দাঁড়ানোর পরপরই গায়েব হয়ে গিয়েছে। সেখানে ফুটে উঠেছে চিরাচরিত গাম্ভীর্য। তুমি যেখানে যেতে চাচ্ছ। থেমে গেল তিহুর পা। নীলের দিকে ফিরে অবাক হয়ে বলল, আমি আবার কোথায় যেতে চাইলাম? সেটা আমি কি জানি? তুমি তো গাড়ি থেকে বের হয়ে এদিকে আসলে। ও হ্যাঁ, কিন্তু সেটা আপনি গাড়ির দরজা খুলেছিলেন বলেই তো। নীল আর কথা বাড়ালো না, এগিয়ে চলল সামনের দিকে। তিহুও পিছু নিল তার। দুটি মিলে এসে দাঁড়ালো সবুজ মণ্ডিত এক পার্কের মাঝে। গধূলি আলোয় রাঙা সেথায় কপত কপতির ভিড় জমিয়েছে। হঠাৎ নীলের এখানে আসার কারণ বুঝল না তিহু। তাকে প্রশ্ন করতে যাবে তার আগে সামনে থাকা এক জোড়া কাপল দৃষ্টি কাড়ল তাদের। শুধু তাদের নয়, এখানে উপস্থিত সকলের। ছেলেটি হাঁটু গেড়ে বসে শাড়ি পরিহিত একটি মেয়ের সামনে এক গুচ্ছ লাল গোলাপের স্তবক ধরে চিৎকার করে বলছে, আই লাভ ইউ তনু, আই লাভ ইউ ভেরি মাচ সুইট হার্ট। হবি আমার জীবন সঙ্গিনী। উপস্থিত সকলের স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তিহু তো পলক ফেলতেই ভুলে গেছে যেন। বিড়বিড়িয়ে সে বলল, হাউ সুইট আল্লাহ। অতপর সে এক পলক নীলের দিকে তাকালো। বেটা এখনো মোবাইল ঘাঁটছে। খেই হারিয়ে দাঁতে দাঁত পিষে পড়ল। কি বেটা দিলে খোদা কপালে। অতপর নীলের উদ্দেশ্যে সে কিছুটা জোরে বলল, এই যে শুনছেন, দেখুন কি সুন্দর একটা মোমেন্ট, দারুণ না? আমি কিছু বলছো? না, ভূতকে বলছি। যাকে ইচ্ছা বলো, কিন্তু আমাকে এসব ফালতু জিনিস দেখাবে না। এসব জিনিস দেখে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই। এ সমস্ত ফালতু জিনিস? তা নয় তো কি? আপনি কি মানুষ না? মানে এসব জিনিস কারোর কাছে ফালতু লাগে? আমার কাছে লাগে, বিকজ আই বিলিভ ইন হালাল নট হারাম। আর ছেলেটা যদি মেয়েটাকে সত্যি ভালোবাসতো তাহলে এমন উদ্ভট জায়গায় অদ্ভুত কর্মকাণ্ড করতো না। আইসে রে আমার হালাল পুরুষ। তাহলে আমাকে এখানে আনলেন কেন? আমি এনেছি। তা নয় তো কি? তাদের এমন খুনসুটিপূর্ণ সময় সেখানে উপস্থিত হলো নিডার ইফাস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইফাজ, তুই? হ্যাঁ, আপনাদের দেখে আসলাম। তাদের কথোপকথন চলাকালে নির্দেশে তিহুর পাশে দাঁড়ালো। টিহু, হুম। ঘুরতে এসেছিস? না না না, ওই আর কি। আচ্ছা চল। সে তিহুর হাত টান দিতে তিহু অবাক হয়ে বলল, কোথায়? ওই তো এখানে। নিডার আঙ্গুল অনুসরণ করে সেদিকে তাকালো তিহু। অনেকগুলো মেয়ে একত্রে হয়ে বসে আছে সেখানে, আর ছেলেগুলো এদিকে আসছে, খুব সম্ভবত নীলের কাছে। কয়েক মুহূর্তে তার মাঝে ছেলেগুলো নীলের সামনে এসে গণযোগে সালাম দিয়ে বলল, ভাই আপনি এখানে? তোরা এখানে কি করছিস? ওই আর কি, গার্লফ্রেন্ড নিয়ে এসেছিলাম ভাই। সবাই একসাথে? ওই আর কি। ও। তারা নীলের পাশে থাকা তিহুর দিকে তাকিয়ে বলল, ভাই ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। এত এত সালামের ভিড়ে কাটটা রেখে কাটটার জবাব দিবে সে খেই হারিয়ে ফেলল তিহু। তার উপর এখানে উপস্থিত সকলে বয়সে বেশ বড় তার থেকে। এমন অবস্থায় নীল তাদের সকলকে থামিয়ে বলল, এই চুপ। নীলের ধমকানিতে থামলো সব কয়টা। তাদের মধ্যে থেকে ইফাস বলল, ভাই চলুন একটু সামনে গিয়ে বসি। আমরা কিছু খাবারের আয়োজন করেছিলাম, ভাবিকে নিয়ে আসলেন, চলুন একটু। হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ। সায় মেলালো সবগুলো। আজ না, অন্য একদিন। সন্ধ্যা হয়ে গেছে আজ। চলুন না ভাই, 5 মিনিটের ব্যাপার। সবগুলো একেবারে ঘিরে ধরলো তাকে। শেষমেশ তাদের অনুরোধের কাছে হার মানল নীল। অবশ্য নিজ থেকে না, তিহুর জন্যে। বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনীভূত।
রক্তিমালয় রাঙা চারিপাশ, সবুজ ঘাসের উপর পাতা শীতল পাটিতে বসে আছে সকলে। অবশ্য নীলের জন্য মোড়া আনা হলেও তাতে বসেনি সে, গোল হয়ে বসে আছে সকলে। মাঝখানে খাবারের পসরা, বিভিন্ন রকম ফাস্ট ফুড, স্ট্রিট ফুডের পাশাপাশি কোকের বোতলগুলো। হঠাৎই তিহুর নজর কাড়ল মাঝখানে রাখা গিটারটা। গিটার জিনিসটা তার বড্ড পছন্দের, তবে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আবেগ আপ্লুত হয়ে সে বলেই ফেলল, গিটার? সকলে বেশ অবাক হয়ে তাকালো। সাদমান বলল, হ্যাঁ ভাবি। এটা কি আপনার? হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটু নিতে পারি? আল্লাহ, ভাবি কি বলেন? অবশ্যই। সে গিটারটা এগিয়ে দিল তিহুর দিকে। তিহু সেটা নিল ঠিকই, তবে বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। সে তো এটা বাজাতে পারে না। সে ফেরত দিতে যে বলল, সরি, অ্যাকচুয়ালি আমি বাজাতে পারি না। ভাই তো পারে। সবাই একযোগে তাকালো নীলের দিকে, তাদের সঙ্গে সঙ্গে তিহু নিজেও। তার দৃষ্টিতে বিস্ময়ের ছাপ স্পষ্ট। আপনি গিটার বাজাতে পারেন? তার কথার জবাবে নীল কি বলবে, তার আগেই সকলে অবাক হয়ে বলল, সে কি ভাই, আপনি ভাবিকে কখনো গান শোনাননি? নীল কি বলবে না বলবে বুঝতে পারল না। এই মেয়েটাও না এত বোকা। তবে তৎক্ষণাৎ ইফাস তাকে বাঁচিয়ে দিল যেন। দ্রুত গিটারটা নীলের দিকে এগিয়ে দিয়ে বলল, আরে ভাই, ব্যস্ত মানুষ, সারাদিন ফাটি অফিস আর নিজের অফিস নিয়ে ব্যস্ত থাকে, এই জন্যই হয়তো। আচ্ছা ভাই, আপনি নেন, এখন না হয় একটু গান শোনান ভাবিকে। নীল কোনো উপায়ন্ত না পেয়ে গিটারটা হাতে নিল। এক ঝলক তাকালো তিহুর দিকে, কি গাইবে বুঝলো না। গিটারটা হাতে নিয়ে তারে টুংটং শব্দ করতে লাগলো। হঠাৎই তিহুর দিকে ফিরে গিয়ে উঠল, জানতে যদি চাও কতটা তোমার। নীল গিটারে টুংটাং আওয়াজ করতে লাগলো। তার সাথে এবার পাশ থেকে আরো একটি গিটার বাজালো আদনান। ইফাস সুর তুলে বাজালো ঠোঁটে চেপে রাখা মাউতর গানটা। তিহু অবাক, হতভম্ব, চূড়ান্ত আশ্চর্যজনিত। তবে তাকে আরো বেশি অবাক করে দিয়ে নীল ফের গাইল, একটু থেকে যাও এই মনে আমার। রাত হয়েছে বেশ, ঘড়ির কাঁটায় 10টা চলমান। মাহা রাউফিনের সাথে সন্ধ্যার পরপরই এসেছিল, যার দরুন বাকির সকলের সাথে বেশ ভালো আলাপচারিতা হয়েছে তার। তবে অবাক করার বিষয় হচ্ছে রাউফিনের মা শুধু তার দিকে আর চোখে তাকিয়েছে। সম্ভবত চিনতে পারেনি, তবে একটা জিনিস খুব ভালোভাবে আবিষ্কার করেছে মাহা। এবারই প্রতিটা সদস্যই অমায়িক, বিশেষত মির্জা সাইমা আর রুমিন আর খানা। মির্জা সূচনা একটু কঠোর স্বভাবের, তবে অনেক স্নেহময়ী আর যত্নশীল। তিহু আর নীল ফিরেছে কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া শেষে বাড়ির সব নবীনেরা নাহার ঘরে উপস্থিত। এটা চিরচরিত ঘটনা। প্রতিদিনই খাওয়া দাওয়া শেষে ঘুমানোর আগে সবাই একবার নাহার রুমে আড্ডা দেয়। হঠাৎই নিহিত বলল, কি করে চাই বলতো? কি আর করবে, তুমি তোমার রুমে যাও। এতগুলো মেয়ের মধ্যে তোমার কি? হ্যাঁ, তারপরে কান লাল করে দেব, চুপচাপ বস। পারো তো খালি ওইটাই। কি হচ্ছেটা কি? থামবি তোরা? মনে নেই আজকে আমার মাহার সাথে গল্প করব? সেটা তো আমি জানি, কিন্তু দেখো নিহিত ভাই কি করে। তাহলে এভরিওয়ান ডিসিশন ফাইনাল তো, যে কালকে আমরা একটা গাড়িতেই যাব? সেটাই তো জানতাম, কিন্তু আমার বউ পাগলা ভাই কি তার বউকে আমাদের সাথে যেতে দেবে? তার সাথে এবার সায় মেলালো মাহা। যে পিরিত দেখছি। তিহু কটমটিয়ে তাকাতে নাহার মাহা একেবারে দিকে তাকিয়ে মুচকি হাসলো। মূলত বাড়ির সব নবীনদের সাথে কয়েক মুহূর্তের মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠেছে মাহার। মাহার বাচ্চা? আমার বাচ্চা নেই। বৌমনি ওসব বাদ দাও, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। তিহু মাহার দিক থেকে দৃষ্টি সরিয়ে রাফার দিকে তাকালো। রাগ সংবরণের চেষ্টা করে বলল, বলো। একটা জিনিস জানো, রাউফিল ভাইয়ের একটা গার্লফ্রেন্ডের নামও মাহাজ ছিল। নাহা আপু তো জানে, বলো আপু। সে নাহার দিকে তাকালো। নাহার চোখে মুখে বিস্ময়, কিছু একটা ভাবার চেষ্টা করে সে বলল, কে বলতো? ওই যে তাকে আম্মু বকেছিল বলে ভাইয়া রাগ করে কানাডা চলে গেছিল পড়াশোনার জন্য। এত কিছুর মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে মাহা। এদিকে তিহু বিশ্বের চূড়ান্ত পর্যায়ে। তার মানে কি? তার মানে সে যে ভাবছে তাই। কিন্তু কেমনে কি? মনে চলা হাজারটা প্রশ্নকে দমিয়ে রেখে সে রাফার উদ্দেশ্যে বলল, মানে ব্রাদার কোনো মেয়ের জন্য কানাডা চলে গিয়েছিল? হ্যাঁ তো, ও তোমাকে তো বলা হয়নি, ভাইয়ার কোচিংয়ে একটা মেয়ে ছিল। কথা শেষ করতে পারল না সে। নিহিত তার মাথায় সজোরে গাঁটটা দিয়ে বলল, পাকনামের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে না? রাফা গাঁটটা মারার স্থানে হাত বুলাতে বুলাতে বলল, আমি মিমিয়ার কাছে বিচার দিব। দেখো, অভিশাপ দিচ্ছি, তোমার জীবনে তোমার বিয়ে হবে না। নিহিত বিড়বিড় করে বলল, বউ তো স্বয়ং
আমার সামনেই বসে আছে। এতটাই আসতে যে কেউ সেটা বুঝতেই পারল না। রাফা নিশ্চিত হতে বলল। কি বললে? কিছু না, চুপ কর, না হলে আর একটা গাট্টা খাবি। তিহু স্থির হয়ে আছে। তার মানে তার ব্রাদার রাউফিনও সেই রাউফিন। এজন্যই মাহা আগের দিন আসতে চাচ্ছিল না। অদ্ভুত বিহেভ করছিল। সবটা স্বচ্ছ কাছে নেয় স্পষ্ট তিহুর সম্মুখে। আলাদা করে আর কিছু জানার প্রয়োজন নেই। সে একবার মাহার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে এখনো অস্বস্তির ছাপ স্পষ্ট। তিহু বুঝলো না কি করবে। তৎক্ষণাৎ নাহা বলল। বাদ দে তো ওসব। দেখ মাহা নিজেও কি পরিমাণ অস্বস্তিতে পড়ে গেছে, তোরাও না। সে মাহার দিকে ফিরে বলল। প্লিজ ডোন্ট মাইন্ড মাহা, অ্যাকচুয়ালি ওরা অমনই। মাহা আলগাছে মাথা নাড়ল। হুট করে তার দৃষ্টিগত হলো দরজার পর্দার আড়ালে দাঁড়ানো কাউকে। চোখ কুচকে তাকালো সে। তাকে এমন তাকিয়ে থাকতে দেখে তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তিহু নিজেও। সঙ্গে সঙ্গে দণ্ডায়মান ছায়ামূর্তিটি প্রস্থান করলো সেখান থেকে। তিহু ভুর কুচকে তাকালেও মাহাটিকে চিনতে পারলো তাকে। রাত তো অনেক হলো, আম্মু আবার বলেছে সকাল সকাল রওনা দেবে। তাহলে এখন ঘুমিয়ে পড়া যাক। নিহিত, তুই নিজের রুমে যা। নাহার কথায় তার দিকে তাকালো সকলে। ওকে। ভদ্র ছেলের মতো বেরিয়ে যেতে যেতে সে আবারও ফিরে এলো। রাফার দিকে তাকিয়ে বলল। তুই যাবি না? রাফা, নাহা, মাহা আর তিহুর দিকে ফিরে বলল। আমি বরং যাই। বেরিয়ে গেল তারা দুজন। পরপর মায়ের ডাকে গেল নীরা। তারা যেতেই নাহা বলল। বৌমনি, তুমি বরং রুমে যাও, আমি আর মাহা এখানে ঘুমিয়ে পড়বো। কেন বলো তো? আমিও তো আজকে তোমাদের সাথেই ঘুমাবো। কি বলো? ভাইয়া যদি... তাকে কথা শেষ না করতে দিয়েই তিহু হাত নাড়িয়ে বলল। আরে চুপ করো তো, আমি এখানেই ঘুমাবো, কেউ কিচ্ছু বলবে না। তোমরা বরং রেস্ট নিতে লাগো, আমি রুম থেকে পাশ বালিশটা নিয়ে আসি। বলে দ্রুত পায়ে বের হয়ে গেল সে। রুমের সামনে এসে থমকালো তিহুর পদচারণা। কারণ একটাই, ভেতর থেকে শোনা যাচ্ছে নীলের গর্জন। ইডিয়েট, তোদেরকে আমি ওটা বলেছিলাম? স্টুপিডের দল, একটা কাজ ঠিক মতো করতে পারিস না। তিহু সামান্য একটা ঢোক গেল। আল্লাহ জানে কার কপালে এত সুন্দর সুন্দর কথাগুলো জুটছে। যার কপালে জুটুক তার কি। সে বিন্দাস ভঙ্গিমায় রুমে প্রবেশ করলো। নীল অপর পাশে ফিরে কথা বলছিল। তাকে দেখে এক প্রকার না দেখার ভান করলো তিহু। জাস্ট শাট আপ। নীলের চিৎকারে কিছুটা কেঁপে উঠল তিহু। একবার পেছন ঘুরে তার দিকে তাকালো। এখনো ফোনে কথা বলছে সে। তিহু 3 বার বুকে আলতো থাপ্পড় দিয়ে বিড়বিড় করে বলল। আল্লাহ গো! চিৎকারে মনে হচ্ছে এবার পুরো খান মহলই কেঁপে যাবে। সে চটজলদি পাশ বালিশটা কোনো মতে হাতে নিল। অতঃপর বেরিয়ে যেতে নিতেই পেছন থেকে কোনো কিছু যেন তার ওড়না টেনে ধরল। তিহুর চোখগুলো সামান্য বড় হলো। লজ্জায় আরক্ত হলো ফর্সা মুখশ্রী। কি করছেনটা কি? বলে পেছনে ঘুরতেই সে দেখতে পেল নীল এখনো অপর পাশে ফিরে কথা বলছে। ইশকে লজ্জার ব্যাপার। নীল তো তার ওড়নাটা ধরেও নি। আল্লাহ, নিজের মাথায় নিজেই গাঁটটা দিল তিহু। অতঃপর ওড়না ছাড়তে যাবার জন্য পা বাড়াতে বিছানার পাশে বেঁধে থাকা ওড়নার কোনাটা খপ করে ধরল নীল। কোথায় যাচ্ছ? নাহার রুম। নীল ওড়নাটা ছাড়িয়ে নিজের হাতে শক্ত করে ধরল। সামান্য পেঁচিয়ে নিল সেটা হাতের সাথে। কেন? ঘুমাবো। এই রুমে কি প্রবলেম? এই রুমটাই পুরোটাই প্রবলেম। বিড়বিড় করে বলল তিহু। কি বললে? কিছু না। চুপচাপ লাইট অফ করে এসে ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে। আমি নাহার রুমেই ঘুমাবো। ছাড়ুন আমার ওড়নাটা। নূর, ও আসতে বলুন, আমার কানে সমস্যা না। বাড়াবাড়ি করো না একদম। যদি করি তো? তার মুখের কথাটা মুখেই থাকলো। নীল হাতে পেঁচিয়ে রাখা ওড়নাটা সজোরে নিজের দিকে টান দিল। সঙ্গে সঙ্গে তিহুর বুকে জড়ানো ওড়নাটা স্থান পেল তার শৈল্পিক হাতে। তিহু বিস্ময়ে চোখ বড় বড় করে দ্রুত হাতে রাখা পাশ বালিশটা দিয়ে নিজেকে আবৃত করলো। নির্জনে একাকী থাকাকালীনও কখনো ওড়না খুলে না সে। আর এখানে তো স্বয়ং নীল তার সামনে দাঁড়িয়ে লজ্জায় মিনমিনি এসে বলল। ওড়নাটা দিন। তাকে এমন লজ্জায় আড়ষ্ট হয়ে যেতে দেখে নীল ওড়নাটা হাতের সাথে পেঁচাতে পেঁচাতে বাঁকা হেসে বলল। সামান্য ওড়না খোলাতেই তোমার এই অবস্থা? এই সাহস নিয়ে তুমি আমার সাথে তর্ক করো? ফের বাঁকা হাসল নীল, তবে এবার সামান্য শব্দ করে। আপনি আমার ওড়নাটা দিবেন কি না? যদি না দেই? চিৎকার করবো কিন্তু আমি। প্রবলেম। আমার রুমটা সাউন্ড প্রুফ। সারা জীবন চিল্লালেও বাইরের একটা জড় পদার্থ তা শুনতে পারবে না। সে ওড়নাটা হাতে রেখে পেছন ঘুরে ভাবলেশীন ভঙ্গিমায় ল্যাপটপ খুলতে গেল। দেখুন, আমি কিন্তু এবার সত্যি আপনাকে কামড় দিব। ও শাট আপ লিটল গার্ল। সবসময় শুধু ভয় দেখাও কেন? কাজটা করতেও তো পারো। আপনি আমার ওড়নাটা দেবেন না? নিজে এসে নাও। তিহু উপায়ন্তর পেল না। খানিক বিরক্ত লাজুক ভঙ্গিমায় পাশ বালিশটার সামনে শক্ত করে ধরে এগিয়ে এসে নীলের দিকে হাত বাড়িয়ে বলল। দিন। নীল সবে সোফাটাতে বসেছে। তিহুকে সামনে দাঁড়ানো দেখে তার আপাদমস্তক
নিবিড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলল, বিউটিফুল। কথাটা এতই আস্তে বলেছে সে যে তিহু কিছু বুঝতেই পারেনি, শুধু দেখতে পেয়েছে তার গোলাপি ঠোঁটের হালকা সঞ্চালন। কি হলো? দিন তো। সে হাত বাড়িয়ে রাখলো। নীল ওড়নাটা নিজের হাত থেকে ছাড়িয়ে তিহুর হাতের দিকে এগিয়ে দিল। তবে এবার একটা দুষ্টু চাল চাললো নীল। তিহু যখন ওড়নাটা নিতে তার দিকে সামান্য এগিয়ে এলো, তৎক্ষণাৎ নীল নিচের পাটা তার দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে হোঁচট খেয়ে নীলের উপর পড়ল সে। ভারসাম্য হারিয়ে নীল পড়ল সোফার উপর, আর তিহু তার বুকের উপর। সরি, আসলে আমি বুঝতে পারিনি। লাজুক আর অপ্রস্তুত কণ্ঠে কথাটা বলেই তিহু উঠতে যাবে, ঠিক তখনই রুমের সমস্ত আলো নিভেছে। কিছুটা ভরকে সে আবার পড়ে নীলের প্রশস্ত বুকখানার উপর, কিছুটা খামছে ধরে বুকের কাছে থাকা টি শার্টটা। নীল সামান্য বাঁকা হেসে স্পর্শ করে তিহুর পাতলা কোমরটা। অদ্ভুত ভঙ্গিমায় কেঁপে ওঠে তিহু। তার মনে পড়ে পাশ বালিশটা নিচে পড়ে গিয়েছে, আর সে ওড়নাবিহীন অবস্থায় নীলের উপর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে তার উপর নীল আবার তার পাতলা কোমরটা কেমন করে যেন ধরে আছে। লজ্জায় আড়ষ্ট হয়ে ওঠে সে, খামছে ধরে নীলের গলার কাছটা, নখগুলো কলার ভেদিয়ে সামান্য আঁচড় কাটে নীলের ফর্সা গলায়। নীল বাঁকা হাসলেও লজ্জায় মিয়ে আসে তিহু। পরপর সে টের পায় কপালে কারো শীতল স্পর্শ। আমেরিকা, বাল্টিমোর, মেরিল্যান্ড শহর জুড়ে সূর্যের উষ্ণ আভা। ঘড়ির কাঁটায় সকাল 5:45। জগিং শেষে সবে ড্রুইড হিল পার্কের প্রশস্ত রাস্তাটার পাশে অবস্থিত জলধারটার কার্নিশ বেয়ে স্থাপিত বেঞ্চিটার উপর বসেছে আরহাম। ফর্সা মুখশ্রীতে কিঞ্চিত বিষণ্ণতা। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভূত হয় তার। না তাকিয়ে এসে বুঝতে পারে মানবীটির অবস্থান। ফ্লোরা এনার্জি ড্রিঙ্কসটাতে আলতো চুমুক দিয়ে সেটিকে পাশে রাখে। আরহামের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে চেয়ে হুট করে প্রশ্ন করে বসে, হোয়াটস হ্যাপেন আরহাম? এনি প্রবলেম? আরহাম কোনরূপ ভাবান্তর না দেখিয়ে বলে, নাথিং। তাহলে এইভাবে বসে আছো কেন? বাংলা কথাগুলো বেশ ঝটপট বলে ফ্লোরা। মেয়েটা ইদানিং বাংলা শেখার চেষ্টা করছে, আরহামের সাথে একটু ক্লোজ হওয়ার প্রচেষ্টায় আর কি, যাতে প্রফেশনের বাইরেও কিছুটা সময় তাদের আলাদা থাকে। আরহাম এবার তার দিকে তাকালো। ফ্লোরা মেয়েটা একটু অন্যরকম। এখানকার উপস্থিত অন্যান্য বিদেশিনীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন সে। পরনে হালকা ফেব্রিকের অফ হোয়াইট টপ, কাঁধসম চুলগুলো স্নেক হাই প্যানিটেল করা, সামনের বেবি হেয়ারগুলো আবৃত হেডব্যান্ডের করা বন্ধনে। আর ইউ ট্রাইং টু স্পিক বাঙালি? তুমি বাংলা বলার চেষ্টা কেন করছো? ফ্লোরা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। নাথিং, জাস্ট। ইউ আর বিউটিফুল ইন ইয়োর ওন ওয়ার্ডস, ইয়োর ওন টর্ন ফ্লোর। তুমি তোমার নিজের ভাষায় নিজের ধরনের সুন্দর, ফ্লোরা। বাট নাথিং ফ্লোরা। আমার কথাটা তো শোনো, আই লাইক বাঙালি। ওকে, বাট এরপর থেকে জোর করে বাংলা বলার চেষ্টা করবা না। আই ফিল আনইজি। ওকে। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ফ্লোরা বলল, তুমি কি বিডি ব্যাক করতে চাচ্ছ? ইচ্ছা আছে। কবে যেতে চাইছো? এই মাসের মধ্যেই। এই মাসের মধ্যেই? ফ্লোরার কণ্ঠটা কেমন শোনায়। আরহাম তার দিকে ফিরে বলে, এনি প্রবলেম? নাথিং। সে একবার হাত ঘড়িটার দিকে তাকায়। ফ্লাইটে যাবে না? তুমি এগো, আমি আসছি। ফ্লোরা দাঁড়ায় না, চটজলদি প্রস্থান করে সেখান থেকে। আরহাম এক ঝলক তাকায় তার দিকে। মেয়েটা ইদানিং বেশ বদলেছে। কেন বদলেছে জানা নেই আরহামের, ইচ্ছাও নেই। পকেটের ভাঁজের ওয়ালেটটা হাতে নিয়ে অতি যত্নের সাথে ভেতরে রাখা কিশোরীটির ছবিটায় আদুরে হাত বোলায়। তপ্ত শ্বাস ফেলে আনমনে বলে, আমি ফিরছি তোতা, শুধু তোমার জন্য, তোমাকে আপন করে নিতে। মিষ্টি হাওয়া আর সোনালি রোদ্দুরের আলতো স্পর্শ সঙ্গে পাক পাখালির মন করা গুঞ্জনে আবৃত অপার্থিব সেই সকালে হঠাৎ ঘুম ভাঙল তিহুর। পিটপিট করে খুলল ডাগত চক্ষুদায়। পাশে ফিরে অনুভব করলো ওড়নার উপস্থিতি। কিছুটা অবাক হলো সে তো কখনো ওড়না খুলে ঘুমায় না, তাহলে ওটা ওখানে? পরক্ষণে মনে পড়ল কাল রাতের কথা। তড়িৎ বেগে বিছানার উপর উঠে বসলো তিহু। আশেপাশে একবার তাকিয়ে নীলের উপস্থিতি বোঝার বৃথা চেষ্টা করলো সে। কোথাও নেই নীল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সহস্র গালি দিল অভদ্র লোকটাকে। আচমকা তার বোধগম্য হলো কাল রাতে তো সে নীলের কাছে ছিল, তাহলে সকালে এখানে অর্থাৎ বিছানায় কিভাবে? মস্তিষ্ক যেন অসাড় হয়ে আছে, কিছু বুঝতে বা ভাবতে পারছে না সে। আর না তো তিহু কিছু ভাবার চেষ্টা করলো। এখন তার নাহার কাছে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কাল রাতে কথা ভঙ্গ করেছে যে। দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তিহু। ফ্রেশ হয়ে একটা কুর্তি আর আফগান পরে চটজলদি রেডি হয়ে নেয় তিহু। জলে সিক্ত লম্বা কেশরাজকে চিরুনির আলতো আশ্রে কোনো মতে দমিয়ে রেখেই দ্রুততার সহিত রুম থেকে বের হয় সে। তবে দু কদম এগোতেই তার দেখা হয় তার জীবনের মহাবিপর্যয় নামক মুন্নির সঙ্গে।
মেয়েটাকে দেখলে তিহুর ইচ্ছে করে চুলের মুঠি ধরে সারা শহর ঘুরিয়ে নিয়ে বেড়াতে। তবে এমন অদ্ভুত বাসনা পূরণ হওয়ার নয়। তিহু তাকে এক প্রকার না দেখার ভান করে পাশ কেটে এগিয়ে যেতে চায়। তবে কোথায় আছে না ঘটুক হাজার বিপর্যয়, তবে তাতে কখনো বেহায়ার লজ্জা নাহি হয়। মন্নি হচ্ছে সে চূড়ান্ত ধাপের বেহায়। তাই তো লাজ লজ্জার মাথা খেয়ে সে তিহুকে চলে যেতে দেখেও পেছন থেকে বলল, একা পারছিলে না বলে কি এবার সঙ্গী নিয়ে আসলে? তা ওটাকে আমাদের বাড়ির আর কোন ছেলের ঘাড়ে ঝুলাতে চাও? তার এমন বাজে ইঙ্গিতপূর্ণ কথায় পেছনে ঘুরল তিহু। রেগে থাকলেও তৎক্ষণাৎ মুখে প্রকাশ করলো না তা। গা চালানো হাসি দিয়ে বলল, ঠিকই ধরেছ। তোমার মতো চুন্নিকে তাড়াতে গেলে আমার তো একটা সঙ্গী প্রয়োজন, তাই না? আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার বাড়ি করা বন্ধ করো। ইটস নট ইয়োর অন হাউস বেবাজ, এটা তোমার মামা বাড়ি। আর তুমি জেনে খুশি হবে যে এই বাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারিণী নিয়ে আমি। তো গলা নামিয়ে কথা বলো মিস চুন্নি। পরক্ষণে জিব্বা কেটে সে বলল, সরি মুন্নি, সত্যি বলতে তোমার চুন্নি নামটাই সুন্দর, তোমার ক্যারেক্টারের সাথে ভালো যায়। কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান করলো তিহু। একবারের জন্যও পেছন ঘুরে তাকালো না, নতুবা হয়তো দেখতে পেত তার কথার তোপে থোতা মুখ কেমন ভোতা হয়ে আছে মুন্নির। তো মিসেস বিয়েত্তা মহিলা বরের থেকে ছাড়া পেলেন তবে? রুমে ঢুকেই মাহার এমন কথায় মুখ কুচকে তাকালো তিহু। তার এমন অবস্থায় শব্দ করে হেসে দিল নাহা। মাহাও হাসলো, তবে মুখ চেপে। উল্টাপাল্টা কথা বলিস না কিন্তু একদম, মাহু। আমি উল্টাপাল্টা কথা বললাম? এমা সে জিভ কাটলো। পরপর নাহার দিকে ফিরে বলল, তুমি বলো নাহু সুইটহার্ট, আমি কি কিছু ভুল বলেছি? নাহা মাথা চাকিয়ে বলল, একদমই নয়। তিহু মাহার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো শুধু। অতঃপর বিছানায় এসে বসতে তাদের গোছানো লাগেজের দিকে তাকিয়ে বলল, তোমরা রেডি তাহলে? অলমোস্ট রেডি বৌমনি। রাফুর কি অবস্থা? ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি, একটু পর বড় ফুপির ক্যালানি খাবে, তারপর উঠবে। আর নীরু? নীর কি কখনো নিজের গোছানো নিজে করে নাকি? কাকিয়া গুছিয়ে রেখেছে ওর সবটা। আচ্ছা বৌমনি, তোমরা গোছাতে লাগো, আমি বরং আমার লেবু মধুর পানিটা নিয়ে আসি। বলে রুম থেকে বেরিয়ে গেল নাহা। ও, ছোট্ট করে কথাটা বলে মাহার দিকে ফিরল তিহু। মেয়েটা এখনো কতটা চঞ্চল, অথচ তিহু বুঝতে পারছে তার ভেতরে চলা তোড়পাড়। তবে আরও একটা দুষ্টু বুদ্ধি করেছে সে। জেনে যখন গেছে এই যে তার ব্রাদারই মাহার প্রাক্তন, আর দুজনকে এখনো আগের মতোই ভালোবাসে, তাহলে আজকে সেই বুদ্ধিটার প্রতিফলন তো ঘটাতেই হচ্ছে। আর শুধু আজকে নয়, তিহু নিজেই নিজেকে কথা দিয়েছে এই জাফলংয়ে তাদের প্রণয়ের পুনর্মিলন সংগঠিত করবে সে আবার। তবে এবার তার পরিণত হবে পূর্ণতা। তিহুকে এমন কানিয়ে তাকিয়ে থাকতে দেখে মাহা বলল, ওই আমি তোর বর না, এমনি কি দেখোস? মাহার কথায় ধ্যান ভাঙলো তিহুর। চটজলদি বলল, রিশাদ আসবে না? ও বলেছে 7:30টার মধ্যে চলে আসবে। ও। পরক্ষণে তার মনে পড়ল একটু আগে বলা মাহার কথাটা। তার মর্মান্থ বুঝে তিহু মুখ বাঁকিয়ে বলল, এমন ভাবে তখন বললি যেন আমি কোনো ছেলে যে তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এমা ছিছি আস্তাক ফিরুল্লাহ, ও তুই ছেলে বা মেয়ে অমনি তাকাবি না একদম। সে মুখে হাত দিয়ে একটু আদরে ঢং করে বলল, আমাকে ওভাবে দেখার অধিকার শুধুমাত্র আমার হাব্বিজির। তিহু তার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তার আগে মাহার পেছনে থাকা আয়নায় সে দেখতে পায় রাউফুনের অবয়ব, যে কিনা দরজায় হেলান দিয়ে মুসকি মুসকি হাসছে। তিহু চাপা হেসে শটানে দাঁড়িয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, স্টে উইথ ইয়োর হাবিজি। মানে? মাহা পেছন ঘুরে তাকালো। ততক্ষণে রুম থেকে প্রস্থান করেছে তিহু, আর দরজার ধারে মুসকি হেসে চলেছে রাফিন। কিন্তু থতবাক দৃষ্টিতে তার দিকে তাকালো মাহা। রাফিন ভেতরে প্রবেশ করতে যেতে প্রকার চেঁচিয়ে উঠে সে বলল, স্টপ রাইট নাও। আর এক পা এগুলো উল্টাপাল্টা কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। রাফিন দুহাত উঁচিয়ে সারেন্ডারের ভঙ্গিতে দাঁড়ালো। পরক্ষণে বাঁকা হেসে রুমে প্রবেশ করতে করতে বলল, ট্রাস্ট মি, আমি চাইছি উল্টোপাল্টা কিছু হোক, এমন কিছু যাতে জন্ম জন্মান্তরের জন্য তোমার সাথে এই রাউফিন নামটা লেপ্টে থাকে। বাজে কথা বলবে না রাফিন। বাজে কথা বলার জন্যই তো আমি আছি লাভলাইন। বলে রাউফিন মাহার দিকে এগোতে চায়। সঙ্গে সঙ্গে মাহা পাশ থেকে একটা কুশন তুলে যেই না তাদেরকে ছুটতে যাবে, তৎক্ষণাৎ রুমে প্রবেশ করে নাহা। তাদের দুটিকে এমন অবস্থায় দেখে অবাক কণ্ঠে শুধায়, ভাইয়া তুমি এখানে, আর মাহা তোমার হাতে কুশন? মাহা দ্রুত সরে যায়, তবে রাউফিন তাকে হুমকি দেওয়ার ভঙ্গিতে বলে, তুই ওর নাম ধরে ডাকলি কেন? এ মা, ও তো আমার ব্যাচের। তোর ব্যাচের হোক আর তোর থেকে জুনিয়র হোক,
আর কখনো যেন না দেখি তুই ওকে নাম ধরে রেখেছিস। তো কি বলবো? বৌমনি। কোনরূপ ভাবান্তর ছাড়া কথাটা বলল রাফিন। তার এমন কথাই নাহা অবাক কণ্ঠে বলল। বৌমনি? কেন বৌমনি বলতে যাবো কেন? বৌমনি তো টিহু। ও হ্যাঁ, সিস্টার তো বৌমনি, তাই না? তাহলে তুই বরং ওকে বড় বৌমিনী বলে ডাকবি। কিন্তু কেন? তার জবাবে রাফিন কিছু বলতে যাবে তার আগেই অবস্থা বেগতিক দেখে মাহা বলল। নাহা সুইটহার্ট, দ্রুত এদিকে এসো, আমার লাগেজটা একটু গুছিয়ে দাও তো। নাহা তেমনই অবাক ভঙ্গিমায় এগিয়ে এসে মাহার লাগেজ গোছাতে লাগলো। অন্যদিকে নাহা কাজে ব্যস্ত হবার সঙ্গে সঙ্গে মাহা কটমটিয়ে তাকালো রাফিনের দিকে। চোখের ইশারায় বোঝালো রুম থেকে বেরিয়ে যেতে। রাফিন বোকা দৃষ্টি মেলে বোঝালো তার কি দোষ। পরক্ষণে মাহার রাগে দৃষ্টির কাছে হার মেনে প্রস্থান করলো রুম থেকে। ঘড়ির কাঁটায় সকাল 7:35। বাড়ির সকলে জড়ো হয়েছে বড় গার্ডেন এরিয়া। একে একে মহল ছেড়ে বেরোচ্ছে গাড়ির বহর। প্রবীণেরা একটু আগে আগে বেরিয়েছে, বাকি আছে বাড়ির নবীন প্রাণগুলো। প্রস্তুতি চলছে তাদের বেরোনোর। রিশাত এসেছে মুহূর্ত খানেক আগে। নিহিত আর সে সেম ব্যাচের হওয়ায় ঠিক করেছে একই গাড়িতে যাবে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। রিশাত আর মাহা মিলে নবীন সদস্য সংখ্যা জনকম 10 জন। এতগুলো মানুষের এক গাড়িতে গেলে চাপ বেশি হয়ে যেতে পারে, আর দুটো গাড়িতে গেলে তারা বিভক্ত হয়ে যাবে। অস্থির এই দোলাচলের মধ্যে রাফিনকে নিজের বাইক নিয়ে বেরোতে দেখা গেল। সকলে বিস্মিত দৃষ্টিতে তাকালো। নীল বলল, তুই বাইকে যাবি? হ্যাঁ, কোনো প্রবলেম? প্রবলেম নট। তাহলে তুই রাফাকে সঙ্গে করে নিয়ে যা। তার কথায় রাফা গাড়ির ভেতর থেকে বলল,